দেখে ফেলেছি, দেখে ফেলেছি। ঘুঙুর কপাল চাপকালো, বিড়বিড়িয়ে বলল। অসভ্য পুরুষ। গভীর চিন্তায় দরজার পর্দা ধরে দাঁড়িয়ে আছেন নলিনা বেগম, তার পেছনে খাদিজা বেগম। তাদের এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে কল্প ভ্রু কুঁচকে তাকালো, শুধালো। কি হয়েছে? দুজনে এভাবে দাঁড়িয়ে কেন? ভেতরে চলো। খাদিজা বেগম গলা নামিয়ে ঝাঁঝালো স্বরে বললেন। উপায় থাকলে কি আর এখানে দাঁড়িয়ে থাকি? কল্প দরজায় উকি দিয়ে বসলো, দরজা ভেতর থেকে বন্ধ। এবার চিন্তাটা তারও হলো, এভাবে দরজা আটকে রাখলে তো মুশকিল, সবকিছুর সমাধান তবে কি করে হবে? কল্প নলিনা বেগমের কাছে গেল, নত কণ্ঠে বলল। চাচি, এখন ভরসা তুমি। বুঝতেই পারছো তোমার মেয়ের খারাপ করছি না, ভালো। সিদ্ধান্ত তোমার, তুমি কি করবে। আমি যতটুকু পেরেছি করেছি। কল্প চলে গেল ড্রয়িং রুমে। চলতি পথে ঘুঙুরের সঙ্গে দেখা হলো না, কারণ তার আগেই ঘুঙুর সে স্থান ত্যাগ করেছে। নলিনা বেগম দীর্ঘশ্বাস ফেললেন। মেয়ে দুটো কি তার মানুষ হলো না? আগে বললে কি হতো, তাহলে তো এত ঝামেলা হতো না। তার স্বামী যেরূপ প্রকৃতির লোক সহজে মেনে নেবেন না, তার উপর রোহান আবার জুবায়ের চৌধুরীর ভাইপো। না না, কখনোই সম্ভব নয় এই পরিণয়। উল্কার গতিতে খবর পৌঁছে গেছে মায়াময়ী জননীর নিকট। সন্তান সুখে তৃষ্ণার্ত প্রাণ অকপটে ছুটে এসেছেন আহমেদ বাড়িতে। জিহান পাত্রপক্ষকে তাড়িয়ে তারপর দলের ছেলেদের ক্লাবে পাঠিয়ে সবাই বসেছে। এর মধ্যে জোহরার উপস্থিতি তাকে ঘাবড়ে দিয়েছে। না জানি মা এবার কি পাগলামি করে বসে। যতটা দ্রুত এসেছিল ততটা ধীরস্থির কদম ফেলল ছেলের সম্মুখে গিয়ে জোহরা বেগম। 4টি বছর পর বড় ছেলে রোহান তার সম্মুখে দাঁড়িয়ে। বাবা জুনায়েদ চৌধুরীর সঙ্গে মনোমালিন্য ঘটিয়ে সেদিন বাড়ি ছেড়েছিল রোহান। শুধু বাড়ি নয়, গোটা গ্রাম। প্রিয়জনদের সঙ্গে ঘটিয়েছিল বিচ্ছেদ। কেউ তার কোনো রূপ সন্ধান পায়নি বিগত 4টি বছরের। আজ কোথা থেকে দমকা হাওয়ার বেগে তার আগমন। সেদিন শত চেষ্টায় আটকাতে পারেনি জহুরা তাকে। বড় সন্তান তার নারী ছেঁড়া ধন, তার দিক থেকেও বইমুখ নিয়েছিল। তারপর থেকে কত বেলা তার না খেয়ে কেটেছে, কত রাত না ঘুমিয়ে কেটেছে, হিসেব নেই। তবে হবে খাওয়া ঘুম। তার আদরের দুলাল যে নিরুদ্দেশ, তার গলা দিয়ে তখন খাবার নামে। দু চোখের পাতা এক হয়। তার রাত দিন কেটেছে শুধু জায়নামাজে। সময়ের সঙ্গে নিজেকে মানিয়ে নিলেও মাতৃসত্তা থেকে একটু বিচ্যুত হতে পারেনি সে। বুকের মধ্যে তাজা ক্ষত নিয়ে ঘুরে বেরিয়েছে জনসম্মুখে। তবুও কাউকে বোঝাতে পারেনি তার ভেতরে ঠিক কতটা জ্বালা যন্ত্রণা হচ্ছে। জিহানটা ছোট হয়েও যতটা শান্ত, বাধ্যগত। রোহান বড় হওয়া সত্ত্বেও তার দ্বিগুণ ঘাড়তেরা, বেপরোয়া ছিল। তাই না এত দুর্দশা হলো। মা ছেলে দুজন দুজনের চক্ষু সম্মুখে, দুজনের চোখে আনন্দের বাড়িধারা। ভেতরে ভেতরে ঠিক কতটা অস্থির তারা, অথচ বাহিরে একেবারে শান্ত স্থির। তাদের উদ্বিগ্নতা স্পষ্টত পাচ্ছে তাদের দৃষ্টি জুড়ে। একটা সময় দুজনের হাত একত্রিত হলো। মা ছুঁয়ে দিল ছেলের কপাল, ছেলে ছুঁয়ে দিল মাকে। দুজন দুজনকে গভীর আলিঙ্গনের মুহূর্তে শুধু হাউমাউ কান্নার ধ্বনি ছাড়া কিছুই শোনা গেল না। এমন আবেগঘন মুহূর্তে উপস্থিত জিহান, নূপুর, তাদের চোখেও হয়তো পানি এসে গিয়েছে। শুধু গল্পই নিশ্চুপ। সে স্থির হয়ে বসে ফোন টিপছে। তখনই অনুভব করল কারো নিশ্চুপ পদচারণ খুব সংগোপনে তার পেছনে এসে ঠেকেছে। ষষ্ঠ ইন্দ্রিয় বলছে প্রিয়সী এসেছে ভীষণ নিকটে। কল্প সাইড বাটনে চেপে ফোনের কার্যক্রম বন্ধ করে নেয়। পরপর সময় নিয়ে পেছন ফিরে। তার ঠিক পেছনের সোফায় ভর দিয়ে দাঁড়িয়ে আছে ঘুঙুর। কল্পকে ফিরতে দেখে দৃষ্টি নত করে ফেলেছে সে। সেদিক চেয়ে কল্প নিম্ন স্বরে বলল। পাশে এসে বস। ঘুঙুর সময় নিল না, মন্থর পায়ে এগিয়ে এসে কিঞ্চিত দূরত্ব রেখে বসলো কল্পর পাশের সোফায়। বলেছি না এসব চিন্তা না করতে, আমি আছি তো। ঘুঙুর অসহায় দৃষ্টিতে কল্পর দিকে তাকালো। চিন্তা করতে হবে না বললেই কি চিন্তা না করে থাকা যায়? পরিবারে অশান্তি হলে সেটার আজ সবার উপরেই পড়ে, এটাই স্বাভাবিক। ঘুঙুর বলল। বাবা কখনোই মানবেন না, রোহান ভাইয়াকে অপছন্দ করেন। কল্প কপাল কুঁচকে বলল। কেন? অপছন্দের কি আছে? আগে না হয় ভবঘুরে ছিল, এখন তো চাকরি আছে, টাকা পয়সা আছে, সব আছে, তাহলে সমস্যা কোথায়? ঘুঙুর আমতা আমতা করে বলল। হয়তো আপনারা এক পরিবার, সেটাই আসল সমস্যা। কল্প ছোট্ট করে শ্বাস ফেলল। সোফার হাতলে ঠেক দিয়ে বসে দু হাত বুকে গুজে সিরিয়াস ভঙ্গিতে ফিস ফিস করে বলল। এই তোর বাপকে এবার লাইনে আনতে হবে, বুঝলি? যত বয়স বাড়ছে লোকটা ততই বেলাইনে চলে যাচ্ছে। একদম আজে বাজে কথা বলবেন না, আমার বাবা ঠিক হয়ে আছে। তাই?
তা কি ঠিক মনে হচ্ছে তোর? আমার বাবার পেশা নিয়ে অহেতুক মনোমালিন্য করে সম্পর্ক ছেদ করা নাকি আমাদের এক পরিবার হওয়ার দণ্ডে ওদের ভালোবাসাকে দণ্ডিত করা? কোনটা কোনটা কাজ ঠিক হচ্ছে বল? ঘুঙুর উদাসীন হয়ে সদরে থাকা নূপুর আর রোহানকে দেখল। মায়ের সঙ্গে কথার মাঝেও চোখে তাদের ভালোবাসা আদান প্রদানের কাজে কমতি রয়েছে না। ইস, তার আপনটাও নিশ্চয়ই এতগুলো বছর ভেতরে ভেতরে গুমড়ে মরেছে। আজ তার মুখে বিষাদের মাঝেও আলাদা দীপ্তি ফুটে উঠেছে। হয়তো ভালোবাসার মানুষকে নতুন করে কাছে পাওয়ার আশায় এই উজ্জ্বলতা। এত সহজে এই ঝলক মুছে ফেলতে পারবে বাবা? কষ্ট হবে না মেয়ের জন্য? মায়া হবে না? এই যে ঘুঙুর বোন হয়ে ওদের বিচ্ছেদের শঙ্কা ভেবে কষ্ট পাচ্ছে, তবে তার বাবা কি মেয়ের সুখ দেখতে পাবে না? পড়তে পারবেন না মেয়ের সরল দৃষ্টির আড়ালে লুকায়িত ভালোবাসা? আলাদা করে দেবে ওদের? না না, ঘুঙুর তা হতে দেবে না। সে নিজে বোঝাবে বাবাকে, প্রয়োজনে পায়ে পড়বে। সে বাবার সর্বাধিক প্রিয়, তার কথা নিশ্চয়ই বাবা ফেলতে পারবেন না। ঘুঙুর কিছু মুহূর্তের জন্য ভুলে বসলো কল্পকে। ভাবান্তরে মনোযোগ রেখেই ছুট লাগালো বাবার ঘরের পথে। কল্প পেছন থেকে ডাকতে গিয়েও থেমে গেল, শুধু ভ্রুকুচকে বিস্ময়াবিষ্ট চেয়ে ভাবল, কোথায় গেল তোতা পাখিটা? ছোট মেয়ের বাবার নিকট অধিক আহ্লাদী। সেই মেয়ে কিছু বললে তা নিশ্চয়ই ফেলতে পারবেন না বাবা। ক্ষুদ্র আশার আলো বুকে চেপে মেয়ের কাছে সমর্থন দিলেন নলিনা বেগম। ঘুঙুর এগিয়ে গেল, শীতল কণ্ঠে ডাকল, বাবা। ভেতর থেকে কোনো আওয়াজ শোনা গেল না। ঘুঙুর মায়ের দিকে দৃষ্টি তাক করল। নলিনা সঙ্গে সঙ্গে তাকে আবারও ডাক দেওয়ার জন্য ইশারা করলেন। ঘুঙুর পুনরায় ডাকল, একবার, দুবার, তিনবার, এভাবে কতবার যে ডেকে গেল তার হিসেব রইল না। ক্লান্তি ফুলে ডেকেই গেল সে। অনেকটা সময় পেরিয়ে গেল। ঘুঙুর হাল ছেড়ে দরজা ঘেঁষে বসে পড়ল। মনে মনে ভাবল, বাপটা একটু কম জেদি হলে ক্ষতি কি ছিল? দুটো জেদি মানুষকে একত্রে সামলানো কি চারটেখানে কথা? তাও যদি হয় একজন বাবা, তো আরেকজনের নাম মনে মনে আওড়াতে গিয়েও আটকে গেল ঘুঙুর। অসম্পূর্ণ বাক্য ফেরেই দরজায় মাথা ঠেকিয়ে ক্লান্তিতে চোখ বুজে নিল। নলিনা আর খাদিজা তাকে ব্যর্থ হতে দেখে চিন্তিত বদনে ড্রয়িং রুমে ফিরে গেছেন। ধারণা করলো এতক্ষণে যখন খোলেনি, তবে এ বেলায় আর খুলবে না। কিন্তু ভুল হলো তাদের ধারণা। স্থান শূন্যের কোঠায় পৌঁছানোর কিছু পরে ঘুঙুরের পিঠে ঘেঁষা দরজাটা নড়ে উঠল। অবসন্ন শরীরটা চমকে উঠল তার। কাঁধ ঘুরিয়ে দেখতে দেখতে দরজাটা ততক্ষণে পুরোপুরি খোলা। সম্মুখে রক্তবর্ণ চোখে দাঁড়িয়ে বাবা নামক প্রিয় মানুষটি। আমির সাহেব হাত বাড়িয়ে দিলেন। উঠে আসার আহ্বান করে রাশভারী কণ্ঠে জানালো, এভাবে বসে আছো কেন? উঠে এসো। বদ্ধ দরজার ওপারে বাবা মেয়ের মধ্যকার কথোপকথন না কেউ জানলো না কেউ শুনল। সবাই শুধু এতটুকুই দেখলো, গম্ভীর মুখ বাবার হাত ধরে ড্রয়িং রুমে এগিয়ে আসে মেয়েটি। নলিনা স্বস্তির নিঃশ্বাস ফেললেন। তবুও লোকটা বেরিয়েছে, এটাই শান্তি। মনে মনে ভয় হচ্ছিল তার, বদ্ধ ঘরে পাছে কোনো দুর্ঘটনা ঘটিয়ে বসে। এবার স্বস্তি। আমির সাহেবের উপস্থিতিতে সবাই নড়ে চড়ে বসল। নলিনা আর খাদিজা বেগম একত্রে বসেছিলেন। তারা একে অপরের মুখ চাওয়াচাওয়ি করল। নূপুর গুটিয়ে রইল মায়ের পেছনে। জহুরা বেগমের পাশে রোহান বসে স্ট্রেট ভঙ্গিতে। আমির সাহেবের উপস্থিতি তাকেও মনে মনে ভাবাচ্ছে বেশ, তবে উপরে সে ভীষণ পরিপাটি। একমাত্র জহুরাই সবকিছু থেকে নির্লিপ্ত। ছেলে পেয়ে যেন স্বর্গ হাতে পেয়েছেন তিনি। পাশে বসিয়ে এটা ওটা জিজ্ঞেস করে করে ছেলেকে আদরে আদরে ভরিয়ে তুলছেন। রোহান শুধু হাতে উত্তর সম্পন্ন করছে। মাকে তো আর বোঝাতে পারছে না তার মধ্যে প্রণয়ের ঝড় বহিছে। কল্প, জিহান পাশাপাশি বসে ফোন টিপছিল। মাঝে মধ্যে টুকটাক কথোপকথনও হচ্ছিল তাদের। তন্মধ্যে বাবা মেয়েকে আসতে দেখে টনক নড়ে উঠল তাদের। জিহানের চোখে আশার আলো ভেসে উঠল। সে খুশিতে কল্পের উরুর উপর আলগা চাপড় মেরে ডেকে উঠল, ভাই। কল্প প্রতিউত্তরে তার দিকে তাকালে জিহান হাসল। ওষ্ঠাধর ঘষতে ঘষতে কল্প মনে মনে ভাবল, তোতা পাখিটা এত কাজের হলো কবে? বাপকে বাগিয়ে নিয়ে এসেছে ভাবা যায়? ঘুঙুরকে পাশে নিয়ে বিচারপতির ন্যায় আসন গ্রহণ করলেন আমির সাহেব। সরাসরি গোমরা মুখে স্ত্রীর দিকে দৃষ্টি তাক করলেন। নলিনা অসহায় দৃষ্টিতে তার দিকেই চেয়ে। তার চোখ বলে দিচ্ছে সে কতটা সম্মত এই সম্পর্কের বিষয়ে। আমির সাহেব স্ত্রীর দিক থেকে দৃষ্টি সরিয়ে নিলেন। বাবা কিছু বলছে না দেখে ঘুঙুর তাকে খোঁজাতে শুরু করলো। ফিসফিসিয়ে বলল, বাবা বলছো না কেন? তোমার মতামত সবাইকে জানিয়ে দাও।
আমির সাহেব মেয়ের দিকে তাকিয়ে নিম্ন কণ্ঠে বলল। এখনই বলতে হবে? হ্যাঁ, এক্ষুনি বলবে, সবাই ওয়েট করছে তো। আমির সাহেব বুক ভরে দম নিলেন, পরপর সবার দিকে দৃষ্টি ঘুরিয়ে ফিরিয়ে দেখে নিলেন। দেখলেন স্ত্রীর পেছনে গুটিয়ে থাকা নূপুরকেও। অতঃপর দৃষ্টি সরিয়ে গলা খাকারি দিয়ে সকলের উদ্দেশ্যে বললেন, মন দেওয়া নেওয়ার মতো কঠিন কাজ যখন চুপি চুপি করো, মতামতবিহীন নিজেরাই সেরে ফেলেছো, তখন বিয়েটাও হয়ে যাক, বাধা কোথায় আর? এভাবেই তেরাভাবে মতামত পেশ করে হনহনিয়ে ফের নিজের ঘরে ফিরে গেলেন তিনি। উপস্থিত সবাই হতভম্ব। এটা কোনো মতামত দেওয়ার ধরন হলো? ঘুঙুর নিজেও বাকরুদ্ধ। এমন তো কথা ছিল না। তখনই বাবার বিদায় পথে দৃষ্টি রেখে ভাবুক ঘুঙুরের কানে এসে বাড়ি খেল সুপরিচিত কণ্ঠ। এসবই শিখিয়ে এনেছিলি নাকি? পাশ ফিরে কল্পকে দেখে ভ্রু কুঁচকে নিল সে। তেজ নিয়ে বলল, যেভাবে বলেছে সেভাবেই শুক্রিয়া করুন, আপনারা তো একটুও বলতে পারেননি। মুখ ভেঙচি কেটে মায়ের পাশে চলে গেল ঘুঙুর। কল্প এক ভ্রু উঁচিয়ে বিড়বিড়িয়ে বলল, বাব্বা, তোতা পাখির মুখে বুলি ফুটেছে, আমাকে তেজ দেখাচ্ছে কল্প চৌধুরী। শূন্যকক্ষে দুজন মানব মানবীর বহু বছরের অপেক্ষিত অনুভূতির ঢেউ আছড়ে পড়ছে। তাদের একাকী সময় কাটাতে দিয়ে সকলে কোথাও যেন হারিয়ে গেছে। তখনকার সাজে এখনো দাঁড়িয়ে নূপুর। নীলরঙা শাড়িতে তার আপাতমস্তক নীলকণ্ঠী ফুলের সমতুল্য। মাথার ঘোমটা খসে পড়েছে সেই কবেই। এলোকি সেই কন্যা উল্টো পিঠে দাঁড়িয়ে জানালার খাজে হাত রেখে। তার ঠিক পেছনে কিঞ্চিত দূরত্বে দাঁড়িয়ে তারই হবু স্বামী, তার বহু আকাঙ্ক্ষিত প্রেমিক পুরুষ। সুদৃঢ় নীরবতার ছেদ ঘটিয়ে রোহান বলল, 4টা বছর ক্ষণে ক্ষণে তোমায় কত রঙে সাজিয়েছি, নতুন রূপে আবিষ্কার করেছি, চিনেছি, জেনেছি। ভেবেছি এই অপেক্ষার অবসান কবে হবে। যেদিন তোমায় প্রথম দেখব সেদিন তুমি ঠিক কী সাজে থাকবে। আমার সূর্যপরী, রক্তজবা নাকি কলাবো, আরও কত নামে রোজ তোমায় রাঙিয়েছি। অথচ আজ তুমি সেজেছ, নীলকণ্ঠী রূপে সেজেছ। আমি দেখেছি, কিন্তু পরিতৃপ্ত হইনি। আমার দৃষ্টি শীতল হয়নি, হৃদয়ের তৃষ্ণা মেটেনি। কেন জানো? কারণ এই সাজ আমার জন্য ছিল না। এই সাজ ছিল অন্য কোনো দৃষ্টিকে মোহিত করার সাজ। এই সাজ আমার হৃদমোহিনীকে আমার থেকে ছিন্ন করার সাজ। তাই তো আমি এখনো নিজস্ব রূপে ছুঁতে পারিনি আমার প্রাণনাশিনীকে, আগলে নিতে পারিনি আমার সুদূর পক্ষে। পগার অনুভূতিরা চাপা পড়ে আছে প্রবল অভিমানের সিন্ধু পারে। ওই একটি সাজ আমাদের মধ্যে সরল রেখা টেনে দাঁড়িয়ে আছে। রোহান লম্বা নিঃশ্বাস হাওয়ায় মিলিয়ে দিল। তার প্রতিটি কথার মর্মার্থ বিশ্লেষণ করে সম্বিত নূপুর। চটপট তার মস্তিষ্কে শুধু এতটুকুই ঢুকলো, এই শ্বাস থেকে তার এক্ষুনি নিষ্কৃতি পেতে হবে। এক্ষুনি মানে এক্ষুনি। সে ছোট্ট করে আসছে বলে ছুটল অনকক্ষে। রোহান কাঁধ বাঁকিয়ে দেখল তার ব্যস্ততা, অস্থিরতা। ঠোঁটের কোণ ঠেসে বক্র হাসির ভিড় জমল তার। পকেট থেকে ধুমায়িত শলাকা বের করে প্রক্রিয়াকরণ শেষে তাই ওই পুরো অস্থির ফাঁকে ঠাঁই পেল। একের পর এক উষ্ণ টানে ভেতর পড়তে লাগলো তার। কক্ষ পরিপূর্ণ হতে থাকলো ধোঁয়ায়। মিনিট 5 কাটিয়ে ফিরে এলো নূপুর। একটি গোলাপি রঙা কুর্তি পরনে, সঙ্গে হালকা গোলাপি সালোয়ার ও ওড়না। চুলগুলো বরাবরের মতো কোমরে দোল খাচ্ছে। সন্তর্পণে এগিয়ে এসে থামলো সে রোহানের সম্মুখে। নত বদনে লাজুকলতা সেজে বলল, এবার বলো তো, আমাকে ঠিক কোন রূপে দেখছো? এই রূপে আমাকে গোটাটাই তোমার তোমার লাগছে কিনা? রোহান ক্ষণ মুহূর্ত পূর্বে চেয়ার টেনে বসেছিল। নূপুরের আগমনে নড়ে উঠল সে। আসন ছেড়ে উঠে দাঁড়ালো। সময় নিয়ে দুকদম এগিয়ে মুখোমুখি হলো দুটি প্রাণ। কিছু সময় আপাত মস্তক নজর বুলিয়ে দুহাতের আঁচলে নূপুরের কোমল বদনখানি নিজের আয়ত্তে নিয়ে নিল সে। মোহনীয় কণ্ঠে বলল, গোলাপ রানীর লাগছে, একেবারে আমার নিজস্ব বক্ষকুঞ্জে ফুটন্ত গোলাপ, যার মালিকানা একমাত্র আমার। এখনই একটা লজ্জারাঙা মুহূর্ত আসার কথা ছিল। আরও কিছুক্ষণ চলতে পারত এমন সুখময় প্রেম কথন, কিন্তু সবকিছুর সমাপ্তি ঘটিয়ে বিরিয়ানির মধ্যে অ্যালার্জি স্বরূপ ঢুকে গেল ওই সিগারেটের পোড়া স্মেল। নূপুর ওয়াক ওয়াক করে ছিটকে দূরে সরে গেল। আঙুল তুলে ঝাঁঝালো কণ্ঠে শোধালো, এই, তুমি সিগারেট খেয়েছো? ইস, কি বিশ্রী গন্ধ! আমার বমি পাচ্ছে এখন। মরতে কেন যে তোমার কাছে গেলাম। রোহান ভ্রুকুচকে চেয়ে দেখলো ওকে বলল, খেয়েছি তো কি হয়েছে? অত ঘুরে পড়ার কি হলো?
প্রেমিকের এতটুকু সহ্য করতে না পারলে তুমি আবার কিসের প্রেমিকা? এমন করলে বিয়ে কিন্তু ক্যান্সেল। যে মেয়ে এখনোই এমন, বিয়ের পর না জানি কি হবে আমার। আমি নতুন কাউকে চয়েস করে নেব। কথাগুলো মজার ছলে বললেও নূপুর তা সিরিয়াসলি ভেবে খেপে গেল ভীষণ। তেড়ে মেরে ছুটে এসে রোহানের কলার টেনে ধরে বলল, কি বলিস তুই? আমাকে এতগুলো বছর অপেক্ষা করিয়ে এখন বিয়ে করবি অন্য কাউকে? দাঁড়া, দেখাচ্ছি। রোহানের কিছু বলার সুযোগ অবধি দিল না সে। আর না নিজে কিছু বলল, শুধু পুরুষালী দেহখানা সজোরে টেনে বিছানায় ফেলে নিজেও চেপে বসলো তার উপর। রোহান কিছু বুঝে ওঠার আগেই তার ওষ্ঠাধর পিষ্ট হতে লাগলো কোমল নমনীয় ওষ্ঠাধরের চাপে। ক্ষুদ্র ক্ষুদ্র বাইট পড়ল রয়ে শোয়ে। চিটাগাং থেকে বাড়ি ফিরলেন জুনায়েদ চৌধুরী। ব্যবসায়িক কাজে বছরের বেশিরভাগ সময় তাকে চিটাগাং কাটাতে হয়। ঢাকাতেও দৌড়াদৌড়ি করতে হয়। বড় ভাই জুবায়ের চৌধুরী তো রাজনীতি নিয়ে ব্যস্ত থাকেন, এজন্য ব্যবসায়িক দিকটা সর্বোপরি তাকেই দেখতে হয়। এখন সময়টা তার জন্য অসময় হলেও ছেলে ফিরে এসেছে, তার উপর আবার ছেলের বিয়ে, না এসে থাকা যায়। তাই তো ম্যানেজারের নিকট দায়িত্ব বুঝিয়ে দিয়ে স্বল্প সময়ের বিরতি নিয়ে চলে এসেছেন বাড়ির পথে। বাবু ছেলে সুদীর্ঘ এই মনোমালিন্যের ভার বয়ে বেড়াতে হলো আরও কয়েকদিন। মনে হাজারো উত্তেজনা খেলা করলেও সরাসরি কেউ কারো ইগো ছাড়তে পারল না। জোহরা অনেক চেষ্টা করলেও ব্যর্থ। অগত্যা তিনিও সবটা সময়ের উপর ছেড়ে দিলেন। সময় গেলে সব ঠিক হবে এই আশায়। সামনেই নূপুরের এক্সাম। এই মুহূর্তে বিয়ের তোড়জোড় করাটা তার পড়াশোনার ব্যাপক ক্ষতি বহন করতে পারে। সেই সব ভেবে নলিনা বেগম প্রস্তাব রাখলেন আপাতত এঙ্গেজমেন্ট করে রাখা হোক, তারপর এক্সাম শেষে ধুমধাম করে বিয়ে পড়িয়ে দেয়া হবে। কিন্তু তাতে বাদ সাধল রোহানের পরিবার। তারা চাইছে যত দ্রুত সম্ভব একটা ছোট্টখাটো আয়োজনের মধ্যে দিয়ে নূপুরকে ঘরে তোলার মাধ্যমে রোহানকেও ঘরে বেঁধে ফেলবে। বলা তো যায় না, আবার যদি হারিয়ে যায়। এদিকে আমির সাহেব তো দায়সারাভাবে আছেন। ভালো মন্দ কোনো কথাতেই তিনি থাকছেন না। সব দিক নলিনার একা হাতে সামলাতে হচ্ছে। সাথে আছে চৌধুরী পরিবার। আগামী শুক্রবার ঘরোয়া একটা অনুষ্ঠানে বিয়ে পড়িয়ে দেয়া হবে। সেই সঙ্গে গ্রামের লোকজনদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হবে। হাতে সময় সীমিত, আগে ভাগে সব গুছিয়ে নিতে হচ্ছে। চৌধুরী বাড়ি থেকে আজ সবাই বিয়ের কেনাকাটা করতে যাচ্ছে। সবাই বলতে শুধু ছেলেমেয়েরা, কল্প, জিহান, রোহান আর কুহুম। চলতি পথে নূপুর আর ঘুঙুরকে নিয়ে যাবে। এদিকে নূপুর রিক্তাকে ছাড়া যাবে না, সেই সূত্রে ঘুঙুরও বৃষ্টিকে সঙ্গে নিয়েছে। অনেক দিন ধরে জ্বরে ভুগিয়ে বৃষ্টি আপাতত সুস্থ হয়েছে। এখন নূপুরের বিয়ের খবর পেয়ে ঘুঙুরের চেয়ে ওর এক্সাইটমেন্ট যেন দ্বিগুণ। চৌধুরী বাড়ি থেকে বড় গাড়িটা করে বেরিয়েছে ওরা চারজন। মাঝপথ দিয়ে বাকিদের সঙ্গে নিয়ে নেবে ড্রাইভিং সিটে গল্প। তার চোখে মুখে কেমন গম্ভীরতা। নিশ্চুপ মনে ড্রাইভ করে চলেছে সে। বিষয়টি নজরে পড়েছে জিহানের। গত দুদিন থেকে সে লক্ষ্য করছে কল্পর অন্যমনস্কতা, কারণে অকারণে রেগে যাওয়া, হঠাৎ হঠাৎ চুপ থাকা, চোখে মুখে আলাদা কাঠিন্যতা। কিন্তু এসবের যথাযথ কারণ এখনও তার অজানা। রোহান, কুহু মাঝে শাড়ির সিটে বসা, জিহান বসা কল্পের পাশে। এই সুযোগ জিহান সাহস করে জিজ্ঞেস করেই ফেলল, ভাই তোমার কি কিছু হয়েছে? কল্পর পাল্টা প্রশ্ন। কি হবে? জিহান আমতামতা করে বলল, না মানে এমনি, তোমাকে কেমন যেন একটা অন্যরকম লাগছে। যেমন? ওই অচেনা কেউ। কল্প ঘাড় ঘুরিয়ে জিহানের দিকে তাকালো। জিহান শুরুতে ঘাবড়ে গেল, ভাবলো কল্প তাকে রাগ দেখাবে। কিন্তু না, কল্প কিছুক্ষণ শান্ত দৃষ্টি ফেলে তার দিকে তাকিয়ে থেকে আবার চোখ সরিয়ে ড্রাইভিংয়ে মন দিল। এতে যেন জিহানের সাহসটা দ্বিগুণ হলো। সে আগ বাড়িয়ে বলল, ঘুমের কিছু। জিহানের বলতে দেরি তো গাড়ি ব্রেক কষতে দেরি হয় না কল্পর। গাড়ি থামিয়ে দিয়ে স্টিয়ারিংয়ে সজোরে হাত দিয়ে বাড়ি মেরে ক্রোধিত কণ্ঠে বলল, ওই স্টুপিডটার নাম নিস না। জিহান কিছু বলতে নিচ্ছিল, তার আগে রোহান বলল, কি হয়েছে? গাড়ি থামালি যে? কল্প স্বাভাবিক হলো। রাগের বশে এভাবে করাটা উচিত তার হয়নি বুঝলো। কথা ঘোরানোর জন্য মিথ্যে বলল, কাউকে একটা দেখলাম মনে হলো, তাই দাঁড়িয়েছি। তো এখন দেখি সে নয়। ও চল তবে। জিহানের প্রশ্নাত্মক দৃষ্টিতে এক পল তাকিয়ে ড্রাইভিং স্টার্ট করলো কল্প। বাকি পথটুকু তার নিশ্চুপতায় কাটলেও অস্থিরতায় কাটলো জিহানের। আপাতমস্তক বিস্ময় নিয়ে সে বারংবার ভেবে চলল, আসলে কল্প ভাই তার তোতা পাখিকে এভাবে বলল, এটাও বিশ্বাসযোগ্য?
একটি জর্জেটের থ্রি পিস পরে মাথায় সুন্দর করে হিজাব বেঁধে বোনকে সঙ্গে করে সদর দরজার বাহিরে এসে দাঁড়িয়েছে নূপুর। এখান থেকে ওদের পিক করবে কল্প, এমনটাই কথা হয়েছে। ওদের সঙ্গে রিক্তা ও বৃষ্টি দাঁড়িয়ে। রিক্তা একেবারে সেজেগুজে পরিপাটি। নূপুর তাকে দেখে মিষ্টি হাসলো, সেও হাসলো। মেয়েটাকে এভাবেই মানায়। বৃষ্টির সিম্পল সেজে চুলে বেনি গেঁথেছে, কোনো হিজাব ঠিজাব নেই। ঘুঙুরও শুরুতেই হিজাব না পরে বেনি গেঁথেছিল, কিন্তু মায়ের ধমক খেয়ে তাড়াতাড়ি হিজাব বেঁধে নিয়েছে। নলিনা ইদানিং একটা কথা প্রায়শই বলে, বড় হচ্ছ, নিজেকে সামলাতে শিখো। বউমুখী স্বভাব পরিত্যাগ করে নিজেকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করো। আগে কখনো এতটা কড়াকড়ি ছিল না তার মা, ইদানিং একটু বেশিই করছে যেন। ওরা দাঁড়িয়ে কথা বলছে, এর মধ্যে সাই করে কল্প গাড়ি নিয়ে হাজির। গাড়ি থামলে জিহান বেরিয়ে এলো, রোহানও এলো। রিক্তা বৃষ্টির সঙ্গে ফেরার পর এই প্রথমবারের মতো দেখা রোহানের। পরিচিত বড় ভাই হিসেবে হালকা করে কুশল বিনিময় করে নিল তারা। পরপর এগুলো গাড়ির দিকে, কে কোথায় বসবে এটা নিয়ে একটা ছোটখাটো জটলা বেঁধে গেল। কুহু আগেভাগে লাফিয়ে উঠেছে, সে ঘুঙুরের সঙ্গে বসবে। রোহানকে তার পাশে বসতে নিষেধ করে ঘুঙুরকে নিজের সঙ্গে বসার জন্য বারংবার অনুরোধ করছে সে। জিহান এতক্ষণ কল্পের পাশে থাকলেও এখন চাইছে রিক্তার সঙ্গে বসতে। আর নূপুর রোহানের সঙ্গে বসতে দেওয়াটা যেন সকলের নৈতিক দায়িত্ব। কিন্তু কথা হলো গাড়িতে সিট 3 সারিতে, মোট 7টি। শুরুর 2 সারিতে দুটো দুটো হলেও শেষের সারিতে 3টে সিট নিয়ে গোলমেলে পরিস্থিতিতে পড়ে জিহান চট করে কুহুর মাথায় চাটি মেরে বলে বসল, আগে যেমন তোকে বাড়িতে ফেলে আসতাম, কাবাব মেয়ে হাড্ডি একটা। কেউ কিছু না বুঝলেও কল্প ঠিক বুঝলো, কিন্তু চুপ রইল। কুহু বলল, বললেই হলো, তুমি বাড়ি ফিরে যাও। রোহান বলল, কি বলতে চাইছিস? ওসব তুমি বুঝবে না ভাইয়া, এখন এই সিট বিড়ম্বনা থেকে মুক্তি দাও, জলদি সলিউশন বের করো। নূপুর বলল, এত চিন্তা কিসের? আমি ঘুঙুর রিক্সা করেই চলে যাই। কল্প মুখ খুলল এবার, গুরু গম্ভীর কণ্ঠে সুন্দর সলিউশন বের করে বলল, জিহান, রিক্তা, বৃষ্টি পেছনে সারিতে চলে যায়, নূপুর রোহান মাঝের সারিতে। পরপর কুহু আর ঘুঙুরকে ইশারা করে তার পাশের সিটটা দেখিয়ে বলল। এদের যে সাইজ, এখানেই এঁটে যাবে। সমাধান পেয়ে সকলে নিজের জায়গায় ছুটল। প্রাণপ্রিয় বান্ধবীকে ছাড়তে কষ্ট হচ্ছিল বৃষ্টিরও, কিন্তু নিরুপায় সে মনে মনে সান্ত্বনা নিল এই ভেবে, এতটুকু তো পথ দেখতে দেখতে চলে যাবে। সবাই উঠে পড়ল, গাঢ় হয়ে দাঁড়িয়ে রইল ঘুঙুর। তার হাত পা জমে বরফ হয়ে আসছে। কোনো আগাম বিপদ সংকেত তার অন্তঃকোণে তোলপাড় শুরু করেছে। কুহু ইতিমধ্যে বসে পড়েছে, পাশে জায়গা করে বারংবার ঘুঙুরকে ঢুকে বসতে বলছে, কিন্তু ঘুঙুর যেন কিছুই শুনছে না। তার পূর্ণ মনোযোগ কোনো গভীর ভাবনায় তলিয়ে। তখনই ঘুঙুরের হৃদয় কাঁপিয়ে গুরু গম্ভীর কণ্ঠে আরেকবার আওয়াজ তুলল, পায়ে হেঁটে আসবে নাকি কোলে তুলতে হবে? একরাশ জড়তা নিয়ে সিটে বসে ঘুঙুর, পাশে বসে কুহু কত রকম বকবক করছে। সে শুধু হা করে জবাব দিচ্ছে, কণ্ঠনালী দিয়ে কথা বের করতে পারছে না। কুহুর দিকে তাকানোর অজুহাতে একবার দেখে নিতে ভুলছে না চেহারায় কাঠিন্যতা টেনে ড্রাইভ করা পুরুষটিকে। ওর নিজের কৃতকর্মই যে কল্পের ক্রোধের কারণ তা বুঝতে বিন্দুমাত্র অসুবিধা হয়নি ঘুঙুরের। কল্পকে দেখে ভয় হলেও নিজ সিদ্ধান্তে সে অবিচল। কল্পর রাগকে পাত্তা দিতে গিয়ে নিজের রাগকে তো আর হেলাফেলা করা চলে না। সেও তো রেগে আছে কল্পর ওপর। কোথায় কল্প এসে সোনা লক্ষ্মী বলে মান ভাঙাবে, তা না করে উল্টে নিজেও রাগ দেখাচ্ছে, তাও আবার আগুন ঝরা রাগ। শপিং করতে একেবারে শহরের পথে যাত্রা ধরেছে ওরা। গাড়ি করে গিয়ে শপিং করে আবার গাড়ি করে ব্যাক করবে। গ্রামের মার্কেটগুলোতে এক্সক্লুসিভ ড্রেস নট অ্যাভেলেবল। উপায় কি? ভালো জিনিস পেতে একটু কষ্ট তো করতেই হবে। বেশ কিছুটা পথ পেরিয়ে গেছে ওরা। শহরের পথ ধরে গাড়ি হাইওয়েতে উঠে গেছে। ঘুঙুরের অবস্থা এখনই খারাপের পথে। লং জার্নি ওর একদম সহ্য হয় না, বমি পায় গা গুলোয়। সেবার যখন কল্পের সঙ্গে গিয়েছিল কাছাকাছি থাকায় তেমন একটা অসুবিধে হয়নি, কিন্তু আজ আর সম্ভব নয়। বমি বোধহয় হয়েই যাবে। একদিকে শরীরের জ্বালা, অন্যদিকে মনের উজাটন, তার উপর আবার কুহুর ননস্টপ বকবকানি। বিরক্তি ধরে গেল তার। সিটে মাথা এলিয়ে সন্তর্পণে চোখ বন্ধ করে নিল। কথার ফাঁকে পাশ ফিরে ঘুঙুরকে শুয়ে পড়তে দেখে সে আঁতকে উঠে বলল, আপু,
তোমার কি শরীর খারাপ লাগছে? ঘুঙুর চোখ বন্ধ অবস্থাতেই বলল। একটু। কুহু বলল। কি হয়েছে বলো আমায়, কোথায় খারাপ লাগছে? কুহুর উৎকণ্ঠা কল্পের কান পর্যন্ত পৌঁছতেই গাড়ি ব্রেক কষল সে। জানতে চাইল। কি হয়েছে? কুহু বলল। ঘুঙুর আপুর শরীর খারাপ লাগছে। গাড়ি থেমে যাওয়ায় সবার অ্যাটেনশন ওদের দিকে পড়ল। মাঝের সারি থেকে নূপুর বলল। কি হয়েছে? কল্প বলল। তোর বোনের কি হয়েছে দেখ। নূপুর তাড়াতাড়ি উকি দিয়ে সামনে ঝুঁকল। সিটের উপর থেকে ঘুঙুরের মাথায় হাত রেখে বলল। কি হয়েছে? বমি পাচ্ছে? মাথা ঘুরছে? ঘুঙুর চোখ বন্ধ অবস্থায় মাথা দোলালো, যার অর্থ হ্যাঁ। নূপুর বলল। এসো আমার কাছে, এসো, মাথায় হাত বুলিয়ে দেবো, খারাপ লাগবে না আর। বাকি কতগুলো উৎসুক দৃষ্টিতে তাকিয়ে নূপুর বলল। লং জার্নি ওর গায়ে সয় না, অসুস্থ হয়ে পড়ে। কল্প বলল। তো বাড়িতে ফেলে আসতি, জেনে শুনে টেনে আনলি কেন? ঘুঙুরের বুকটা মুচড়ে উঠল। অভিমানে বুক ভার হয়ে এলো। এতক্ষণের আটকে রাখা বমিটুকু সবে গিয়ে গড়গড়িয়ে বেরিয়ে আসলো। ভাগ্যিস জানালার পাশে ছিল সে, নয়তো বিপদ হতো। গাড়ির ভেতরটাই নোংরা হতো। নূপুর তাড়া দিয়ে বলল। বললাম না পিছনে এসো, আমি মাথায় হাত বুলিয়ে দিলে সেরে যাবে। ঘুঙুর বের হতে প্রস্তুত হলো। তখনই একটি পানির বোতল কুহুর হাতে দিয়ে কল্প বলল। এটাতে পানি খেয়ে মুখ ধুয়ে তারপর যাক, ফ্রেশ লাগবে। কুহু তড়িঘড়ি করে সেটাই করল। এগিয়ে ধরল ঘুঙুরের সামনে পানির বোতল। ঘুঙুর ছুল না অবধি। অভিমানে তার সর্বাঙ্গ পুড়ছে। ছোট্ট করে লাগবে না বলে নূপুরের কাছে চলে গেল সে। কোনো কথাবিহীন নূপুরের কাঁধে মাথা দিয়ে তাকে জড়িয়ে ধরে চোখ বুজে নিল। তার এই সজল আঁকি কারো সামনে মেলে রাখলে চলবে না, যন্ত্রণা বাড়বে দ্বিগুণ। বৃষ্টি, জিহান, রিক্তা, রোহান সবাই একে একে তার হাল হকিকতের খবর নিল। নূপুর সবাইকে চুপ থাকতে বলল। এখন কেন যেন তার মন অন্য কিছু গাইছে। গাড়ি স্টার্ট দিতে দিতে সাইড মিররে বিধ্বস্ত প্রিয়সীকে আর চোখে এক পলক দেখল কল্প। তার ছেলে সুরে বিড়বিড়িয়ে বলল। এইটুকুতেই এত? আর আমি যে বিগত দিনগুলো ধরে পড়ছি তার বেলা। বাকি পথটুকু খারাপ লাগা থাকলেও বমির হাত থেকে পরিত্রাণ পেয়েছে ঘুঙুর। কিন্তু শরীরের ঢুলুনি কমেনি, দাঁড়াতে পর্যন্ত অসুবিধে হচ্ছিল। তাই তো সবাই যখন শহরে বিশাল আকার বিলাসবহুল শপিং মলে শপিং করতে ব্যস্ত, সে তখন গুটিসুটি দিয়ে সিটে শুয়ে। একা নয়, সঙ্গে রয়ে গেছে কল্প। কল্প যে রয়ে গেছে তা সে জানে না। কথা ছিল সে একাই থাকবে, বাকিরা সবাই যাবে। কুহু থাকতে চেয়েছিল, ঘুঙুর ইচ্ছে করে রাখেনি। মেয়েটা সারা পথ কতই না এক্সাইটমেন্টের গল্প শুনিয়ে এসেছে। এখন ওকে আটকে রাখলে হয়? তার জন্য কেন অন্য কারো আনন্দ নষ্ট হবে? ঘুঙুর সিটে মাথা ঠেকিয়ে আগের ন্যায় শুয়ে চোখ বন্ধ করে রইল। তন্মধ্যে তার শূন্য অন্তকোণে বিস্ময়তার ঝড় তুলে কল্পের আগমন। ঘুঙুরের পাশের সিটটায় বসে সন্তর্পণে সিটে শরীর এলিয়ে দিল সে। চেহারার হাবভাব এমন করলো যেন তার প্রচুর গরম লাগছে। শার্টের বাটন উপর থেকে 3টা উন্মুক্ত করে দিল। সঙ্গে সঙ্গে হতভম্ব ভাব কাটিয়ে চেঁচিয়ে উঠল ঘুঙুর, বলল। আপনি এখানে? কেন, অন্য কাউকে আশা করেছিলি নাকি? তা হবে কেন, কিন্তু সবাই তো ওপরে গেল, আপনি তো গেলেন দেখলাম, আবার ফিরে এলেন যে? আমাদের সবাইকে দাঁড়িয়ে তুই যদি অন্য কারো সঙ্গে পালিয়ে যাস, তখন তোর বাপকে কি জবাব দেব? সে তো ঘুরে ফিরে যত দোষ এই নন্দ ঘোষকেই দেবে। এবার কিন্তু খুব বেশি বকছেন আপনি। ও তাই? আর তুই বুঝি কম কম করছিস? ঘুঙুর সিটে হেলান দিয়ে বুকে হাত গুজে বাহিরে দৃষ্টি দিল। সময় নিয়ে বলল। যা করেছি বেশ করেছি। কল্প সেভাবেই তেরামি করে বলল। আমিও তবে যা করছি বেশ করছি। অভিমানে সিক্ত ঘুঙুর ঠোঁট ভেঙে বলল। করুন, আরো করুন, আমার বইয়েই গেছে তাতে। আকস্মাৎ তার পেলবচি বুকখানা শক্ত তালুর আয়ত্তে বন্দী হয়ে গেল। দু চোয়াল বেশ জোর দিয়ে চেপে ধরেছে কল্প। দাঁতে দাঁত চিবিয়ে বলল। বয়েই গেছে তাই না? ঠিক আছে, আমি দেখব তবে কার কতটা বয়ে যায়। ভাবছি রিয়ার প্রপোজালটা অ্যাকসেপ্ট করে নিই। ঘুঙুরের টনক নড়ল। চট করে ফিরে তাকালো কল্পের দিকে। কল্প ততক্ষণে ওর চোয়াল ছেড়ে নিজের জায়গায় গিয়ে শান্তিতে চোখ বন্ধ করে নিয়েছে। কিন্তু শান্তি হারাম হলো ঘুঙুরের। সে তীব্র আগ্রহ মিশিয়ে জানতে চাইল। রিয়াকে? কল্প চোখ মেলল ঝট করে। চোখাচোখি হলো 4 চোখ। কল্পের গভীর দৃষ্টির মাঝে ক্ষণিকের জন্য ডুবে গেল সে। পরপর আমতা আমতা করে দৃষ্টি ঘুরিয়ে নিল, কিন্তু নত হলো না কল্প। ঘুঙুরের প্রশ্ন অনুসরণ করে দৃঢ় ভঙ্গিতে সে বলল।
যে আমাকে ভালোবাসে, আমাকে চোখে হারায়, আমাকে পাগলের মতো করে চায়, সেই রিয়া। ঘুঙুরের রাগ হলো, অভিমান হলো, কান্না পেল। একটু দুদিন অভিমান করে আড়ালে ছিল, তার বিনিময়ে এত দূর অবধি শুনতে হলো। ঠিক আছে, সে থাকুক তার রিয়াকে নিয়ে। ঘুঙুরের মতো মেয়েকে এমনিতেও সে ডিজার্ভ করে না, তার তো আরও বেটার কিছু পাওয়া উচিত। মেয়েটির ছোট্ট অভিমানী মনে এইসব ভাবলেও সরাসরি গাড়ি থেকে বের হতে হতে বলল, ওকে ফাইন, আমিও তবে অন্য কারোর গলায় ঝুলে পড়ে গিয়ে। এক পাও বের করতে পারল না সে। তার আগে শক্তপোক্ত বাহু বন্ধনে আবদ্ধ হয়ে গেল সে। কল্প এক ঝটকায় তাকে বুকে আগলে নিয়েছে, দু হাতে শক্ত করে চেপে ধরে রেখেছে। দুজনের হৃস্পন্দনের গতি মিলিত হচ্ছে সমান তালে। অভিমানী ফুলটাকে বুকে চেপে নিজের অভিমানটুকু উগলে দিয়ে কল্প বলল, কেন এমন করলি বল? মনে হয়নি একবারও কারোর রাজত্বে তুই তার একমাত্র সূর্য? সূর্যবিহীন সেই রাজ্য কেমন আধারে ছেয়ে থাকে বুঝতে পারছিস? সেদিন বোধহয় আপনারও ঠিক এই কথাটাই মনে রাখা উচিত ছিল, তাহলে এত কিছু হতো না। ঘুঙুর মিনমিন স্বরে বলল, কোন দিন? ঢাকায় গিয়ে যে একেবারে লাপাত্তা হয়ে গেলেন তার বেলা, তখন কি কারোর রাজ্য পুরে ছারখার হয়নি? কারোর রাজ্যে আধার নামেনি? বিষাদ বিষাদ দুঃখ দুঃখ লাগেনি? কল্প ভ্রুকুচকে বলল। এতক্ষণে সবকিছু পরিষ্কার হলো কল্পর সামনে। সব বুঝে শুনে সে হতবাক বা ক্রুদ্ধ। মেয়েটা তার সঙ্গে অভিমান চেপে দূরে সরেছিল, ভাবতেই অবাক লাগে ভারী। আর সে কিনা কত কি ভেবে বসেছিল, উল্টে নিজেও রেগে বসেছিল। কল্প মুচকি হাসল, ঘুঙুরের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, ওই 2 দিন ভীষণ ব্যস্ত ছিলাম তোতা পাখি, বিশ্বাস কর। 2 রাত 2 চোখের পাতা এক করার সময় অবধি পাইনি। লেট হলে নুপুরের কি হতো বল? রোহানকে খুঁজতে ভীষণ বেগ পেতে হয়েছে, তার উপর তোর কাছেও তাড়াতাড়ি ফেরার ছিল। এজন্য কষ্ট হলেও 2 দিন ধরে লোক লাগিয়ে অনেক খোঁজাখুঁজি করে রোহানকে পেয়েছি। তারপর আবার বাবার যে কাজে ঢাকা যাওয়া, সেগুলো করতে হয়েছে। সব মিলিয়ে ভীষণ বিজি ছিলাম। ঘুঙুর চুপটি করে মনোযোগ দিয়ে শুনছে তার কথা। কল্প একটু থেমে আবার বলল, তোতা পাখি। ঘুঙুর তার বুকের উপর লেপ্টে থেকেই বলল, হুম। এতটুকুতে এত রাগ করতে আছে? রাগ তো করিনি, অভিমান করেছি। তোতা পাখি, হুম। ভালোবাসি, কখনো ছেড়ে যাবি না তো? ঘুঙুরের পৃথিবী মনে হয় থমকে রইল কয়েক মুহূর্তের জন্য। এত মধুর কথায় সে বোধ করি জীবনে দ্বিতীয়বার শোনেনি। এতটা নিখাত স্বীকারোক্তি। কল্পের সঙ্গে আরও একটু নিবিড়ভাবে লেপ্টে গিয়ে মিনমিনে কণ্ঠে সে বলল, আমিও বাসি খুব, তাছাড়া ছাড়ার প্রশ্নই আসে না, মরে গেলেও না। কল্প আলতো ভালোবাসার পরশ এঁকে দিল তার ললাট জুড়ে। ঘুঙুর প্রশান্তিদায়ক হাসল। 8 ঘন্টা পেরিয়ে গেছে। ঘুঙুরের শরীর মোটামুটি হালকা লাগছে এখন। বমির ভাবটা কেটেছে বহুক্ষণ পূর্বে। না কমে উপায় আছে? সামনের মানুষটি যেন সাক্ষাৎ ম্যাজিশিয়ান। তার কথার জাদুতে ভুলিয়ে দিয়েছে গোটা দুনিয়া। কি এক অদ্ভুত শব্দ, ভালোবাসি বলে বলে সর্বাঙ্গে জাদুকরি ভালো লাগা ছড়িয়ে দিয়েছে। এতদিন শত অনুভূতির ভিড়েও কোথাও একটা কিন্তু থেকে যেত। আজ যেন সব কিন্তু পেরিয়ে, সকল দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে তাদের সম্পর্কের একটা নতুন নাম হয়েছে, একটা নির্দিষ্ট স্থান হয়েছে। এখন যেতে পারবি? কল্পের কণ্ঠে ভাবনাছেদ ঘরে ঘুঙুরের। চকিতে তাকায় সে ধাতস্থ হয়ে বলে, হয়তো। তাহলে চল, কেনাকাটা করতে হবে তো কিছু। তুই শূন্য হাতে বাড়ি ফিরলে তোর বাপ বলবে ছেলে পক্ষরা কিপটেমি করে পয়সা বাঁচিয়েছে। আমার বাবা কি সব কথা শুধু আপনার কানে কানে এসে আগে থেকে বলে যায়? অদ্ভুত। তো কি, তোর কি মনে হয় আমি বানিয়ে বানিয়ে কথা বলি? ঘুঙুর গাড়ি থেকে নামতে নামতে বলল, না, আমি বলি। হয়েছে, এবার চলুন। ঘুঙুর এগিয়ে গেল 2 কদম এবং বেশ দ্রুত। কল্প গাড়ি লক করে জোর পায়ে ঘুঙুরের কাছে এসে পৌঁছালো, বলল, একটু আগে না নড়তে পারছিলি না, এখন এত জোর এলো কিভাবে? ঘুঙুর থমকে দাঁড়ালো, কিছু একটা ভেবে দুষ্টু হেসে বলল, বলবো। কল্প ভ্রু কুঁচকে বলল, বল। ঘুঙুর আশেপাশে তাকিয়ে লোক নজর দেখে নিল। পরপর কল্পকে ডেকে বলল, তবে কাছে আসুন। কল্প ছিটকে আরেকটু দূরে সরে বলল, মাথা টাথা গেল নাকি তোর? আহা, আসুনই না একটু, শুধু কানটা এগিয়ে আনুন। কল্প ভ্রু কুঁচকে একটু এগিয়ে গেল, সতর্ক ভঙ্গিতে দাঁড়িয়ে বলল, বল। ঘুঙুর লাজুকতার ভাবে মিনমিনিয়ে বলল, ভালোবাসার জাদুতে জোর এসে গেছে।
বলেই নজর করা হাসিতে স্থান কাঁপিয়ে তুলে হাঁটতে শুরু করলো সে। থমকে দাঁড়িয়ে রইল কেবল কল্প, এক হাত কোমরে তো আরেক হাতে ঘাড় ডলতে ডলতে বিড়বিড়িয়ে বলল, ভাব দেখে মনে হচ্ছিল লজ্জায় মরে যাচ্ছে, অথচ এখন কেমন 36 পাটি দাঁত বের করে হাসছে। ওদের দেখে সকলে খুশি হলো। সব থেকে বেশি খুশি বোধ হয় কুহু হয়েছে। তার ঘুঙুর আপুকে পেয়ে সে বেজায় আনন্দে। কুহুর সঙ্গে থাকলে বৃষ্টিকেও ঘুঙুরের আশেপাশে ঘুরতে দেয় না সে। এটা নিয়ে বৃষ্টির আক্ষেপের শেষ নেই, তবুও কি করার, সবাই আছে এখানে, তাই মুখ বুজে সবটা মেনে নেওয়া ছাড়া উপায় কি। তবে মনে মনে সেই ঘুঙুরের উপর বেজায় চটে আছে। সুযোগ পেলে এর মজা বোঝাবে। রোহান নূপুরকে সঙ্গে বাদবাকি কেনাকাটা করতে গেছে। জিহান, রিক্তা আর বৃষ্টি একসঙ্গে আরেক সাইডে গেছে। কুহু তো আগে থেকেই ঘুঙুরকে সঙ্গে বেঁধেছে। তাদের সঙ্গে রয়েছে কল্প, অনেকটা পাহারাদারের মতো। কথা হয়েছে যার যার কেনাকাটা শেষে সব আবার সেই এক জায়গায় একত্রিত হবে। কনের বেনারসি আর বরের শেরওয়ানি সকলে একসঙ্গে চুজ করে কিনবে। কুহু বেশ কিছু জিনিস নিয়ে নিয়েছে। তার হাতে একটা ভারী ব্যাগ। ঘুঙুর এখন অবধি কিছুই নিতে পারেনি। একে তো নূপুর বা বৃষ্টির সঙ্গে নেই, ওরা থাকলে মতামত নিয়ে ভালো মন্দ দেখে কেনা যেত। আবার কল্পের সামনে ভীষণ অস্বস্তি বোধ করছে সে। এরই মধ্যে কুহু একটি ঝুমকো এগিয়ে ধরল তার সামনে, বলল, এটাতে তোমাকে ভীষণ মানাবে, নিয়ে নাও। ঘুঙুর হাতে নিল। ঘুরিয়ে ফিরিয়ে দেখল সেটা হালকা গোলাপি স্টোনের কারুকার্যে শোভিত দুলজোড়া, বেশ নজর কাড়া। ঘুঙুর ভেবে দেখল তার এখনো তো ড্রেসই নেওয়া হয়নি, তাই আগে থেকে দুল নিয়ে লাভ কি, যদি পরে কালার ম্যাচিং না হয়। তাই ভেবে সে বলল, এটা রেখে দাও কুহু, আগে ড্রেস তো নেওয়া হোক, তারপর নিব। এতক্ষণ ওদের কার্যকলাপ তুখোর দৃষ্টিতে পর্যবেক্ষণ করছে কল্প। কুহু কিছু বলার পূর্বে সে বলে উঠল, তো ড্রেস কেনার অপেক্ষায় এখানেই বোধহয় বুড়ো হতে হবে, সেই থেকে তো কিছুই চুজ করতে পারছিস না। ঘুঙুর তেতে উঠল। কিভাবে কিনবো? এভাবে একা একা হয়? ওরা তো আমায় ফেলে চলে গেল, সঙ্গে থাকলে মতামত নিয়ে কিনতে পারতাম। একা একা হিমশিম খেতে হচ্ছে আমায়। কল্প তার অভিব্যক্তিতে চেয়ে বলল, হয়েছে সর, আগে বললেই হতো যে তোর দ্বারা কিচ্ছু হবে না, শুধু শুধু সময় নষ্ট করে গিয়েছিস। ঘুঙুর কিছু বলতে নিচ্ছিল, কিন্তু সে সুযোগ আর হলো না। কল্প ততক্ষণে ড্রেস চুজ করতে লেগে পড়েছে। ঘুঙুর আর কুহু পাশাপাশি দাঁড়িয়ে। কুহু হেসে বলল, ভাইয়ার চয়েস ভীষণ সুন্দর, তুমি নির্দ্বিধায় নিতে পারো। ঘুঙুর সাবলীলভাবে বলল। জানি আমি। কুহুর কণ্ঠে সন্দিহান। তুমি কি করে জানলে? ঘুঙুর চটপট বলল। তোমাকে কেন বলবো? কুহু গাল ফুলিয়ে দেখল তার প্রিয় ঘুঙুর আপুকে। আপু কেন তাকে এভাবে বলল, সে দুঃখ পেয়েছে কিঞ্চিত। পরপর তার দুঃখ ঔষধি স্বরূপ ভেসে এলো ঘুঙুরের কোমল হাতের ছোঁয়া। সে মিষ্টি হেসে কুহুর গাল টেনে দিয়ে বলল, গাল ফুলালে তোমাকে দারুণ লাগে, অথচ আমায় লাগে একটা মোটা সোটা ঢোল। বলেই শব্দ করে হাসলো ঘুঙুর। কুহু বুঝলো ঘুঙুর মজা করেছে, তবুও তার অবুঝ মন মানল না ঘুঙুরের অযৌক্তিক বাণী। সে দুহাতে ঘুঙুরের কোমর জড়িয়ে ধরে আদুরে কণ্ঠে বলল, তুমি একদমই ঢোল নাও, তুমি আমার সুইটি ঘুঙুর আপু। ঘুঙুর হাসল, ভালো লাগাময় হাসি। মেয়েটা ছোট হয়েও তাকে কতটা ভালোবাসা দেয়। নিজের বোন নেই বলে কি ঘুঙুরের সঙ্গে এতটা আন্তরিক কুহু? না, তা হবে কেন? এমন হলে তো আরো কতজন ছিল, তাদের সঙ্গেও তার এমন ভাব হতে পারত। তাহলে ঘুঙুরই বা কেন? এই কেনর উত্তর ঘুঙুর পায় না। হাত ভর্তি করে লাল রেশমি চুড়িগুলো একে একে নূপুরের হাতে পরিয়ে দিল রোহান। পাবলিক প্লেসে এমন বেপরোয়াপানা মানায়? দোকানি ছেলেগুলো মিটমিটিয়ে হাসে। নূপুরের ইচ্ছে করছে মাটি ফাঁক করে ভেতরে ঢুকে যেতে। এতটা লজ্জিত সে বাপের জন্মে এর আগে দুবার হয়নি। হাতটা ছাড়িয়ে নেয়ার জন্য শক্ত করে মোচড়ামোচড়ি করতেই ধমকে উঠে রোহান বলল, কি এত লাফালাফি করছো? শান্ত হয়ে দাঁড়াও। চুরি ভাঙলে ভর্তুকি কিন্তু তোমার বাপ দিবে। এমন সময় সেখানে উপস্থিত ঘুঙুর নূপুরের আগে সে বলে উঠল, আপনাদের বংশটাই ভেজাল, সবাই শুধু আমার নিরীহ বাবাটাকে নিয়ে টানাটানি করেন। রোহান সর্বশেষ চুরিখানা নূপুরের হাতে ঢুকিয়ে দিতে দিতে ভ্রু নাচিয়ে বলল, আমি ছাড়াও আরও কে টেনেছে আমার শ্বশুর আব্বাকে, তোমার বাবাকে? ঘুঙুর নূপুরের পাশে এসে দাঁড়িয়ে বলল,
টানার লোকের কি আর অভাব আছে? এতক্ষণে কল্প কুহু সেখানে সশরীরে উপস্থিত। কুহু কিছু না বুঝলেও কল্প তো ঠিকই বুঝেছে কার কথা হচ্ছে। ঝামেলা এড়াতে কথা ঘুরিয়ে সে বলল, তোমাদের হয়ে গেছে? তাহলে জিহানকে ফোন করো, ওদের নিয়ে চলে আসুক। বেনারসি আর শেরওয়ানিটা কিনতে পারলে বড় সড়ো ঝামেলা যায়। আরও কিছু বাকি থাকলে তারপর কেনা যাবে। সবাই সহমত হলো তার কথায়। জিহানকে ফোন করা হলো। জিহান জানালো আসছে তারা। তন্মধ্যে কল্প ঘুঙুরকে বলল, ওরা আসতে থাকুক, ততক্ষণে তুই আমার সঙ্গে চল তো। ঘুঙুর বিস্মিত হয়ে বলল, কোথায় যাব? গেলেই দেখতে পাবি। ঘুঙুর নূপুরের দিকে তাকাতে নূপুর ইশারায় যেতে বলল। বোনের মত পেয়ে ঘুঙুর প্রশ্নবিহীন এগিয়ে গেল কল্পের নিকটে, বলল, চলুন। সঙ্গে সঙ্গে কুহু লাফিয়ে উঠে বলল, আমিও যাব। কল্প শক্ত কণ্ঠে বলল। ঘুঙুর একা যাবে, তুমি ওখানে থাকবে। চতুর্দিকে ছেলেদের পোশাক আশাক ব্যতীত আলাদাভাবে তেমন কোনো কিছুই চোখে পড়ছে না ঘুঙুরের। কল্প তাকে এখানে এনে ছেড়ে দিয়েছে কেন তবে? বিস্ময়ে কিং কর্তব্য বিমূর ঘুঙুর পেছন ফিরল। দেখল কল্প বুকে হাত গুজে দাঁড়িয়ে আছে। ঘুঙুর বলল, এখানে কেন এসেছেন? কল্প অবাক হওয়ার ভান করে বলল, বুঝতে পারছিস না? না তো, বুঝিয়ে বলুন। নিশ্চয়ই ড্রেস কিনতে। হ্যাঁ তো, এটা তো জেন্টস কর্নার। হ্যাঁ, ছেলেদের পোশাকই তো কিনতে হবে। তাহলে সেটা আপনি কিনুন, আমাকে কেন সঙ্গে এনেছেন? তুই ছাড়া চুজ কে করবে? ঘুঙুর অবাকের সর্বাত্মক পর্যায়ে পৌঁছে গিয়ে বলল। মানে? কল্প এগিয়ে এলো। দুজনের মধ্যকার দূরত্ব কিঞ্চিত। কল্প কণ্ঠ খাদে নামিয়ে বলল, তোর ড্রেস চুজ করেছি আমি, আমারটা করবি তুই। ব্যাস হয়ে গেল না সুদবোধ? এই কল্প চৌধুরী কারো ঋণ রাখে না যেমন, তেমন নিজের পাওনাটাও কড়ায় গন্ডায় উসুল করে নেয়। ঘুঙুর সঙ্গে সঙ্গে তাকে মুখ ভেঙচি কাটল। ধাক্কা মেরে খানিকটা দূরে সরিয়ে কাজে লেগে পড়ল। একে একে বেশ কয়েকটা ড্রেস সে ইতিমধ্যে দেখে ফেলল। ভালোও লাগলো বেশ, তবে সবগুলো ছাপিয়ে তার চোখ আটকালো একটা কালো পাঞ্জাবিতে। কালোর উপর সোনালি সুতোর কারুকার্য দেখতে বেশ আকর্ষণীয় লাগছে। ঘুঙুর সঙ্গে সঙ্গে সেদিকে এগিয়ে গেল। ধরে ধরে দেখলো পাঞ্জাবিটা। কাপড়টাও বেশ সফট, তার ভালো লাগলো। আঙুল দিয়ে দেখিয়ে বলল, এটা। কল্প কতক্ষণ থম মেরে দাঁড়িয়েছিল। মনে হচ্ছে কোনো কারণে সে বাকরুদ্ধ। তা দেখে ঘুঙুর কৌতূহলী দৃষ্টিতে তাকাতেই কল্প স্বাভাবিক হলো, এগিয়ে এসে বলল, নট ব্যাড। ঘুঙুর তেতে উঠে বলল, নট ব্যাড তার মানে আপনার অতটাও পছন্দ হয়নি? ব্যাপার না, চেঞ্জ করে নিন, নিজের পছন্দেই নিয়ে নিন। কল্প হেসে ফেলল, বলল, থাক, ঠিক আছে। ঘুঙুর অভিমানী কণ্ঠে বলল, কিছু ঠিক নেই, আমি আগেই বুঝিয়েছিলাম আপনার পছন্দ হবে না। কল্প ঘুঙুরের মাথা ধরে একটা ঘুল্লি দিয়ে বলল, খুব পছন্দ হয়েছে পাগলি। ভাগিটা নিজের ড্রেস দেখার সময়ই বুঝতে পারবি। ঘুঙুর ভ্রু কুঁচকে বলল, কি বুঝবো? তখনই দেখে নিস। ঘুঙুর প্রহেলিকায় পড়ে গেল। আসলে তখন কল্প তার জন্য যে ড্রেসটা নিয়েছে সেটা এখনো অব্দি সে দেখেনি। কল্পর করার নির্দেশ একেবারে বিয়ের অনুষ্ঠানে পড়ার সময় প্যাকিং খুলবে, তার আগে নয়। কি আর করার, এখন হাজার কৌতূহল দমিয়ে তাকে অপেক্ষা করতে হবে বিয়ের দিন অবধি, নয়তো মশাইয়ের আবার গোসা হবে। দিনের সারাটা সময় ওদের আজ বাহিরে কাটলো। ফেরার পথে সকলে ঢুকলো একটা রেস্টুরেন্টে। সেখান থেকে খাওয়া দাওয়া করে বাড়ির পথে রওনা হবে, নয়তো বাড়ি ফিরতে ফিরতে কেউ আর সোজা হয়ে দাঁড়াতে পারবে না। দুপুরে যেহেতু খাওয়া হয়নি, তাই এই গোধূলি লগ্নে রেস্টুরেন্টের কেদারায় বসে সবার পছন্দের মেনুতে উঠল প্লেটার। ফ্রাইড রাইস, চিকেন, ফ্রেঞ্চ ফ্রাই, ফালুদা, সস, চাটনি ইত্যাদি। আধ ঘন্টা পর খাওয়া দাওয়া শেষে রেস্টুরেন্ট ছেড়ে রওনা হলো ওরা। শুরু হলো ফেরার যাত্রা। গাড়িতে ওঠার সময় নূপুর বলল, ঘুঙুর, আমার কাছে এসো। তখনকার মতো অসুস্থ হয়ে পড়লে বিপদ আছে। তখন খালি পেটে ছিলে, তাতেই এই অবস্থা। এখন তো সদ্য খেয়ে এসেছো, বমি পেলে মুশকিল হয়ে যাবে। রোহান তার সঙ্গে সায় দিয়ে বলল, হ্যাঁ, সেটাই বেটার। চলে এসো ঘুঘুর। ঘুঙুর আর চোখে এক পল কল্পর দিকে তাকালো। কল্পর দৃষ্টি তার দিকেই নিবদ্ধ ছিল। ঘুঙুর চোখ সরিয়ে নূপুরের পাশে বসতে চলে গেল। তখনই কল্প বলল, ঠাসাঠাসি করে বসলে বেশি অসুস্থ হবে। তার চেয়ে কুহু তোদের ওখানে যাক, ও অস্বস্তিতে এখানে বসুক। খোলামেলা বসলে প্রশান্তি লাগবে। নূপুর কিছু বলতে নিলে কল্প চোখ ইশারায় তাকে আশ্বস্ত করল। নূপুর সঙ্গে সঙ্গে মুচকি হেসে মত দিয়ে দিল। পেছনের সিটে বসা জিহানের অধেরেও মৃদু হাসি।
কুহু মন খারাপ করে নূপুরের পাশে চলে গেল। ঘুঙুর আপুকে ছাড়া তার যেন চলতেই চায় না, অথচ এরা সবাই মিলে তাদের শুধু আলাদা করার পায়তারা খোঁজে। গাড়ি চলছে নিজস্ব গতিতে। ঘুঙুরের কিঞ্চিত খারাপ লাগা শুরু হয়ে গেছে। নিশ্চুপ সে টুক করে সিটে এলিয়ে পড়েছে। কল্প বিষয়টা লক্ষ্য করল তৎক্ষণাৎ, মৃদু কণ্ঠে শোধালো। খারাপ লাগছে? ঘুঙুর দুর্বল কণ্ঠে উত্তর দিল। একটু। কল্প সন্তর্পণে বাম হাত ড্রাইভিং থেকে সরিয়ে ঘুঙুরের ডান হাতের উপর রাখল। হকচকিয়ে উঠল ঘুঙুর। তড়িঘড়ি করে সোজা হয়ে বসলো। পেছন ফিরে দেখল কেউ খেয়াল করেছে কিনা। না, সবাই যার যার মতো ব্যস্ত। নজর সরিয়ে সে মৃদু আওয়াজে বলল, কি করছেন? কেউ দেখলে কি ভাববে? কল্পর সোজা সাপটা উত্তর। যা ভাবার ভাবুক। ঘুঙুর অসহায় দৃষ্টিতে তাকালে কল্পর কঠোর দৃষ্টি তাকে তটস্থ থাকতে বাধ্য করল। নিরুপায় সে চুপচাপ গাঢ় হয়ে বসে রইল, আতঙ্কিত মনে শক্ত হয়ে। বাকিটা রাস্তা কল্প এভাবে তাকে ভরসা দিয়ে সাপোর্ট করে গেছে। ড্রাইভিংয়ের স্বার্থে কখনো কখনো হাতটা তুলতে হলেও খুব অল্প সময়ে আবারও দুটি হাত মিলিত হয়েছে। পুরুষালী খসখসে হাতির ভাঁজে কোমল ছোট্ট হাতখানায় চাপ প্রয়োগ হতেই প্রতিবার শিউরে উঠেছিল ঘুঙুর। কল্প বেশ উপভোগ করল বিষয়খানা, মনে মনে হাসলেও অনেক। সবকিছুর মাঝে ঘুঙুর খেয়াল করল বাকি পটটুকু অদ্ভুতভাবে তার একটুও খারাপ লাগা কাজ করেনি। অসুস্থতার কথা মাথাতেই আসেনি, বরঞ্চ প্রেমিক পুরুষের সংস্পর্শে শরীর হৃদয় দুটোতেই অদ্ভুত অনুভূতির প্রলোভন সৃষ্টি হয়েছে। অন্তকোণ থেকে সমুদ্রে উপচে আসা ঢেউয়ের ন্যায় বারংবার উচ্ছ্বাসিত হচ্ছিল একটি বাণী, এই সময় এখানেই থমকে যাক, এই পথ কবু শেষ না হোক। জুবায়ের চৌধুরী বাগানের মধ্যে কেদারায় বসে। তার সামনে টি টেবিলে চা বিস্কুট রাখা, খাবারগুলো কেমন অযত্নে পড়ে আছে। চাটা ঠান্ডা হওয়ার পথে, অথচ তার সেদিকে কোনো ধ্যান নেই। তিনি বিচরণ করছেন সম্পূর্ণ তার ভাবনার জগতে। তন্মধ্যে উপস্থিত কল্প। বাবার পাশের কেদারাটা টেনে নিয়ে সযত্নে বসল সে। অ্যাটেনশন পেতে বলল, আর 2 মিনিট পেরিয়ে গেলেই চাটাকে পুরোপুরি শরবত বানিয়ে খেতে পারবে। জুবায়ের চৌধুরী চকিতে তাকালেন, বললেন, কখন আসলে? এই তো কিছুক্ষণ। ওদিকের সব অ্যারেঞ্জমেন্ট শেষ? অধিকাংশ শেষ। ভালো। এসব ছাড়ো, আগে বলো তুমি এত কি গভীর চিন্তা ভাবনা করছিলে? জুবায়ের চৌধুরী উদাস দৃষ্টি সুনীল আসমানে ফেললেন, দীর্ঘশ্বাস ফেলে বললেন, তেমন কিছু না। কল্প দৃঢ় কণ্ঠে বলল, জানতে চাইছি, বলবে নাকি নিজেই জেনে নেব? জুবায়ের চৌধুরী হতাশার শ্বাস ফেলে বললেন, এমনিতে ছোট ছেলে সুস্থ হয়েছে, বড় ছেলে ইমন আজও তোমাদের পিছু করেছিল। আমার কাছে সময় মতো তথ্য এসে যাওয়ায় আমি লোক পাঠিয়ে ওদেরকে হাইওয়ে থেকেই প্রতিবাদ করেছি, নয়তো আজকে আবার কোন বিপদও হতে পারতো। এতক্ষণের ফুরফুরে মেজাজে থাকা কল্পর মস্তিষ্ক হঠাৎ করেই যেন আগ্নেয়গিরির ন্যায় ভয়ানক দাবানল ছড়াতে শুরু করল। সর্বাঙ্গ জ্বলে উঠল তার। জুবায়ের চৌধুরী আরও কিছু বলছেন, কিন্তু সেসবের কিছুই তার কর্ণে ঢুকল না। অধিক সময় নিজেকে নিয়ন্ত্রণের চেষ্টায় ব্যর্থ হয়ে শেষমেশ আসন ছাড়ল সে। ক্রোধের তাড়নায় পেছনের কেদারাখানা সজোরে পা দিয়ে লাথি মেরে দূরে পাঠিয়ে দিল। পরপর হন্তদন্ত পায়ে বাড়ির আঙিনা পেরিয়ে অদৃশ্য হলো। হাজার চেষ্টায়ও ছেলেকে আটকাতে ব্যর্থ হয়ে জুবায়ের চৌধুরী হতভম্ব হয়ে বসে রইলেন। উত্তেজনে কি না কি করে বসে ছেলেটা তার এখন। ইলেকশনের আর মাত্র মাসখানেক বাকি। এখন কোনো ভুলচুক হয়ে গেলে তার এত বছরের পরিশ্রম সব বৃথা যাবে। সে রাতের ঘটনা না কেউ জানলো, না কোনো মুশকিল হলো। জুবায়ের চৌধুরী হন্যে হয়ে ছেলেকে খুঁজলেন, কিন্তু কোথাও পেলেন না। শেষমেশ তার সকল দুশ্চিন্তার সমাপ্তি ঘটিয়ে কল্প বাড়ি ফিরল মধ্যরাতে। খাদিজা বেগম ছেলেকে আচ্ছা করে ধমকালেন এভাবে সকলকে টেনশনে রেখে লাপাত্তা হয়ে যাওয়ার জন্য। কল্প বরাবরের মতো হেসে মাকে জড়িয়ে ধরে ইমোশনাল কথাবার্তা বলে ম্যানেজ করে নিল, কিন্তু থমকালো বাবার সম্মুখীন হয়ে। খাদিজা বেগম নিশ্চিন্তে ড্রয়িং রুম ছাড়তে জুবায়ের চৌধুরী মুখ খুললেন, গম্ভীর কণ্ঠে শুধালেন, বেঁচে আছে তো? তোমার ছেলে অতটাও খারাপ নয়। জুবায়ের চৌধুরী তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে দেখলেন ছেলেকে। সরাসরি চোখে চোখ রেখে হয়তো মনের ভাষা পড়ার প্রয়াস করলেন। কি পেলেন কে জানে, তবে মুখে বললেন, ঘরে যাও, ইলেকশনের আগে আর বাড়াবাড়ি করো না। কল্প চলেই যাচ্ছিল, বাবার কথায় থেমে গেল। পুনরায় পেছন ঘুরে বলল, আমার তোতা পাখির দিকে হাত বাড়ানোর আগে সেই হাত আগে আমাকে টপকে যেতে হবে। যতবার ওর দিকে কুদৃষ্টি পড়বে ততবার আমি লড়ব।
সময় ক্ষণ দেখে নয়। কল্প চলে গেল। জুবাইর চৌধুরী দীর্ঘশ্বাস ফেললেন। কি করে বোঝাবে ছেলেকে বিপদ যে ঘুঙুরের একার নয়, সঙ্গে তারও। রাজনৈতিক অপারগতা তো কল্পকে আটকানোর জন্য বলেন, নয়তো কোনো বাবা চায় নিজের ছেলে জেনে শুনে কুয়েতে ঝাঁপ দিক। দেখতে দেখতে নূপুরের বিয়ের দিন ঘনিয়ে এলো। আগেরবার ঘুঙুরের ঠিক যতটা কষ্ট হচ্ছিল, এবারে সে তার চেয়ে দ্বিগুণ স্বতঃস্ফূর্ত। প্রজাপতির মতো উড়ে উড়ে বেড়াচ্ছে সারা বাড়িময়। গায়ে জড়িয়েছে একটা নীল থ্রি পিস, সঙ্গে হালকা সাজগোজ। বিয়ে উপলক্ষে আত্মীয় স্বজনে বাড়ি টইটুম্বর, কাজিনদের সমাগম। তাদের মধ্যে মেয়ে কাজিনের সংখ্যাই বেশি। প্ল্যানিং মতে দুপুরে নূপুরকে সঙ্গে নিয়ে সবাই হাটের কাছের পার্লারটায় যাবে। তখন ভারী মেকআপ করবে। ঘুঙুর প্রবল আগ্রহ বুকে চেপে সময় গুনছে। সময় যত এগোবে তার অপেক্ষার প্রহর তত ফিকে হবে। প্রিয় পুরুষের দেয়া গিফট বক্সে আদতে কি আছে তা নিয়ে ভীষণ কৌতূহলী সে। তেমনই এক চঞ্চলা মুহূর্তে নলিনা বেগম হাঁক ছেড়ে ডাক পারলেন, ঘুঙুর, ঘুঙুর। মায়ের ডাক পেয়ে এবড়ো থেবড়ো ছুটে এলো ঘুঙুর। ফুরফুরে মেজাজে জবাবে বলল, বলো বলো। 11টা বেজে গেছে কখন? তোদের হলো? পার্লার কখন যাবি? বরপক্ষ আসার সময় ঘনিষ্ঠ ঘনিয়ে এলো। দলে দলে কম জন নয়, সবাইকে সাজতে সাজতে অনেকটা সময় লেগে যাবে। মায়ের কথা তো ফেলে দেওয়ার মতো নয়। গতকাল ঘরোয়াভাবে একটা গায়ে হলুদ করেছে, তাতে তেমন আনন্দের ছিটে ফোটাও হয়নি। যা করার বড়রা বড়রা করেছে। অবিবাহিত বলে বোনকে একটু হলুদ ছোঁয়াবার সুযোগটুকুও হয়নি। এই দুঃখ কই রাখবে সে। তবে আজ দিনটা তাদের, সবাই খুব মজা করবে। মায়ের থেকে রাতেই আলাদা পারমিশন নিয়ে রেখেছে। সাজবে, গুজবে, আনন্দ করবে, নাচবে, বাহ, কোনো বাধা থাকবে না। একেবারে বাঁধনহারা পাখির ন্যায় ছুটবে। মাকে বিদায় জানিয়ে তখনই দলবল সমেত পার্লার যাত্রা শুরু হলো ওদের। লোকসংখ্যা বেশি, তাই কয়েকটা রিক্সা নিতে হয়েছে। ঘুঙুর নূপুরের সঙ্গে একটা রিক্সায় বসেছে, বাকিরা আরও 3টা রিক্সা ভাগাভাগি করে বসেছে। গ্রামের হেলেদুলে পড়া ইটের রাস্তা ধরে রিক্সাগুলো দুলতে দুলতে চলছে। ঘুঙুরের বেশ লাগছে। পার্লার থেকে বের হতে হতে ওদের প্রায় 1টার কাছাকাছি বেজে গেছে। পূর্বের মতোই দু বোন একসঙ্গে বসেছে। ঘুঙুরের মুখশ্রী জুড়ে আনন্দের দীপ্তি। পরনের শাড়িটার দিকে বারে বারে তাকাচ্ছে আর মিটিমিটিয়ে হাসে। কোথাও একটা গভীর সুখানুভূতি ছড়িয়ে ছিটিয়ে পড়ছে। ভাবতেই দারুণ লাগছে সে আর গল্প আজ একই রঙে সাজবে। আচ্ছা, দুজনকে পাশাপাশি দাঁড়ালে কি তবে কাপল লাগবে? আনমনা উজ্জীবিত ঘুঙুরকে পাশ থেকে পুরোটাই খেয়ালে নিয়েছে নূপুর। বোনের এহেন উচ্ছ্বাসের পেছনে কে থাকতে পারে তার কাছে তা অজানা নয়। কিন্তু কি বিষয় নিয়ে এতটা পুলকিত তা ঠাউর করতে ব্যর্থ সে। ঠাউর করার প্রয়োজন বোধও করল না সে। বোন খুশি, এটাই এনাফ। আনমনে সেও হাসল। বধূবেশে এমনিতেই লজ্জা লজ্জা লাগছে ভীষণ। রোহানের মুখোমুখি হলে মুহূর্তটা ঠিক কোথায় গিয়ে দাঁড়াবে ভেবে ভেবে দিশেহারা সে। কর্ণে সেজেগুজে চলে এসেছে। নলিনা বেগম স্বস্তির নিঃশ্বাস ফেললেন। এতক্ষণ দম আটকে ছিলেন তিনি। কতক্ষণে হয় বরপক্ষ চলে আসে কিনা, আরও কত কি ভেবে ভেবে ভেতরে ভেতরে অস্থির হয়েছিলেন তিনি। এখন শান্তি। মেয়েদের দেখে নিয়ে বুক ভরে নিঃশ্বাস নিলেন তিনি। বড় মেয়েটাকে বধূ সাজে একটা আসমানের পরি লাগছে। তিনি অপলক চেয়ে দেখলেন। সামনাসামনি দাঁড়িয়ে নূপুর ও মায়ের চোখে এক দৃষ্টিতে চেয়ে রইল। এত আনন্দের মাঝেও দুজনের চোখ ছলছল করছে। বুকে চাপা হাহাকার, অথচ অধর করে কৃত্রিম হাসি। মেয়েটা আর মাত্র কয়েক ঘন্টা নিজের ঘরে থাকবে, তারপরই হয়ে উঠবে সেই চিরচেনা নিয়মে দূরের কেউ। চাইলেও তখন আর নিজের করে রাখতে পারবেন না। মাতৃত্বের বেদনায় তিনি ইতি টেনে তিনি ছুটলেন খাবারের আয়োজনে যোগ বোলাতে। তার কি আর এখন দুঃখ বিলাসের সময় আছে? কত কাজ। ছেলেপক্ষ এই চলে এলো বলে যেতে যেতে ছোট মেয়েকেও আগাগোড়া মুগ্ধতা ছড়িয়ে দেখে নিলেন। আপাতমস্তক কালো শাড়ি জড়িয়ে অষ্টাদশীকে সদ্য প্রস্ফুটিত কালো গোলাপ লাগছে। ইস, তার চাঁদের টুকরোদের গায়ে কারো নজর না লাগুক। বর এসেছে, বর এসেছে। প্রতিধ্বনিতে মুখরিত চতুর্দিক। নিজের ঘরে গোল হয়ে বসে থাকা নূপুরের হৃৎপিণ্ড যেন ছলাৎ করে উঠল এই একটি ধরিতে। অকারণেই বিন্দু বিন্দু ঘাম জমেছে তার মুখশ্রী জুড়ে। এতক্ষণ আশেপাশে জড়ো হয়ে থাকা কাজিনগুলো সব ছুটেছে। কক্ষ জুড়ে কেবল সে একা একা হাঁসফাঁস করছে। শাড়ি পরায় ঘুঙুরের এগোতে বেশ হিমশিম খেতে হচ্ছে।
এত ভারী কাজের শাড়ি আগে কখনো সামলেছে নাকি সে? নিঃসন্দেহে শাড়িটা অসম্ভব সুন্দর, যে দেখেছে সেই প্রশংসা করেছে, কিন্তু তার মতো নিষ্কর্মার জন্য এটা নিয়ে চলাফেরা করা বড়ই কঠিন। ঘুঙুর আস্তে আস্তে তার কাজিন দল গেট দখল করে নিয়েছে। বিয়ে বাড়ির এত এত আত্মীয় স্বজন ভারী শাড়ি ঠেলে আর তার গেট ধরা হলো না। কার উপর জানি একরাশ অভিমান চেপে টুক করে সরে পড়ল সবার নজর এড়িয়ে। যেতে এক পল পেছনে ফিরে খুঁজল কাঙ্ক্ষিত মানুষটিকে। শূন্য ফলাফল নিয়ে চলে গেল সে। নব্য নব্য বিয়াইনদের ভিড়ে কল্পর তীক্ষ্ণ দৃষ্টি শুধু একজনকে খুঁজতে ব্যস্ত। হিসেব মতে সর্বপ্রথম সারিতে ঘুঙুরের থাকার কথা, অথচ প্রথম সারিতে দূর, শেষ অবধি কোথাও তার ছায়াও মিলছে না। প্রেয়সীর অনুপস্থিতিতে কল্পর বিরোহী মন নব্য বিয়াইনদের অত্যাচারের তীব্র বিরক্তি অনুভব করল। নিজের সাইড কেটে দাঁড়িয়ে জিহানকে ঠেলে দিল সামনে। ভাইয়ের মর্জি কিছুটা হলেও আন্দাজ করতে পেরে জিহান হাসি মুখে সবটা ম্যানেজ করতে লেগে পড়ল। আকাশচুম্বী মেজাজ নিয়ে সবাইকে অবাক করে কল্প ফোনে ব্যস্ত হয়ে পড়ল। এদিকে জিহানকে পেয়ে বেআইন মহল বোধহয় খুশি হতে পারল না। এতক্ষণ ঠিক যতটা রসিয়ে রসিয়ে কথা বলছিল সেসব ভুলে দায়সারাভাবে গেট ধরার নিয়মটি এগোলো। কনেপক্ষের দাবি মানলে গেটের ফিতা কাটতে দেয়া হবে। এটা নিয়ে দুপক্ষে একটু কথাকথি হতেই কল্প জিহানকে ইশারা করল যাতে ঝামেলাটা তাড়াতাড়ি মিটিয়ে নেয়। আজ্ঞামতো জিহান তাই করল। হার মেনে নিয়ে জিতিয়ে দিল কনে পক্ষকে। তাদের চাহিদা মতো টাকা দিয়ে অবশেষে তারা ভেতরে ঢুকতে সক্ষম হলো। বরপক্ষকে স্টেজে নিয়ে বসানো হলো। কেবল বসল না কল্প, সে আতিপাতি হয়ে অষ্টাদশীর নির্মল রূপ দৃষ্টিগোচর করতে ব্যস্ত। কিন্তু কোথায় সেই অষ্টাদশী, কোথায় তার তোতা পাখি? একটিবার দেখা কেন দিচ্ছে না? ফোনের উপর ফোন করার পরও কল কেন তুলছে না? হন্যে হয়ে সরাসরি অন্দরে ঢুকে গেল সে। এতক্ষণ তাকে নিয়ে চর্চা হচ্ছিল গোটা কাজীর মহলে। নুপুরের পাশ ঘেঁষে বসে সকলে নিবিড় চর্চায় লিপ্ত ছিল। সে সব দাঁতে দাঁত চেপে গলধকরণ করছিল ঘুঙুর। তার হাত পায়ে তীব্র জ্বলুনি ধরছে, মনে হচ্ছে সব ছেড়ে ছুড়ে বৈরী হয়ে যেতে। কাজিন গ্রুপের ইলা মেয়েটা বেশ লাগাম ছাড়া, সবার কথার লাগাম থাকলেও সে একেবারেই লাগামহীন। কল্পকে ঘিরে ইলার উক্তিগুলোই ঘুঙুরের বেশি অসহ্য লাগছে। এই তো একটু আগে ইলার বলা কয়েকটি বাক্য তার সর্বাঙ্গ কেমন ঝলসে দিচ্ছে। বারবার কর্ণে বাজছে, ইস কি হ্যান্ডসাম, লুকিং লাইক এ চকলেট। ইচ্ছে করছিল কামড়ে কামড়ে খেয়ে ফেলে। আজ তো আমি তাকে প্রপোজ করেই ফেলবো। রিজেক্ট করলে একেবারে গলায় ঝুলে পড়বো। ফেলতেই পারবে না। ব্ল্যাক পাঞ্জাবি ওলা আমার হৃদয়টাই কেড়ে নিয়েছে রে। কক্ষ জুড়ে উচ্ছ্বাসের উন্মাদনা। কলরব আকস্মাৎ স্থবির হয়ে গেল। একটি শব্দ কারো মুখ থেকে বের হচ্ছে না। এক লোহমায় কক্ষটি যেন শুনশান হয়ে উঠেছে। কারো নিঃশ্বাসের শব্দ অবধি গোনা যাচ্ছে না। এই যাত্রায় জানালার গ্রিল ধরে স্থির হয়ে দাঁড়িয়ে থাকা ঘুঙুরের মনে কৌতূহল জাগল। সবকিছু স্ট্যাচু হয়ে গেল নাকি? ঘাড় ঘুরিয়ে দেখার ঠিক আগ মুহূর্তে থমকালো সে। চিরচেনা পারফিউমের সুগন্ধি নাসার অন্ধে গমগমিয়ে প্রবেশ করতেই বরফ শীতল হয়ে এলো তার সর্বাঙ্গ। পেছন ফেরার ইচ্ছে শক্তি ওখানেই দমে এলো খানিক। মিনিট খানিক সময় চুপ থেকে অতি চেষ্টায় ঘাড় ঘুরিয়ে তাকালো ঘুঙুর। তৎক্ষণাৎ তার অভিমানী দৃষ্টি বন্দী হলো কল্পর ক্রোধিত দৃষ্টির অন্তরালে। কক্ষজুড়ে নীরবতার পেছনের কারণ এবার পুরোপুরি উন্মুক্ত ঘুঙুরের সম্মুখে। ঘুঙুর বাকি সকলের দিকে এক পল তাকিয়ে দেখল সবাই কল্পের দিকে হা হয়ে তাকিয়ে আছে। ঘুঙুরের মেজাজ পুনরায় বিগড়ে গেল। কল্পর ক্রোধান্বিত দৃষ্টিতে সম্পূর্ণ অগ্রাহ্য করে সরে যেতে উদ্যত হলো, কিন্তু তা আর সম্ভব হলো না। তন্মধ্যে তার কোমল হাতে কল্পের জোর টান অনুভব হলো। ঘুঙুর শক্ত বদনে কল্পের দিকে দৃষ্টি দিল। কল্প তার থেকে দ্বিগুণ শক্ত দৃষ্টিতে চেয়ে দাঁত চিবিয়ে চিবিয়ে বলল, আমাকে চোখে পড়েনি নাকি? কোথায় যাচ্ছিস? ঘর ভর্তি মানুষ। সব থেকে বড় কথা বিছানায় নূপুর বসে। নূপুর সহ বাকি সবার পুরো মনোযোগ ওদের দিকে। তাই দেখে ঘুঙুর একটু নরম হলো। কল্পের থেকে নিজের হাতখানা ছাড়ানোর চেষ্টা করতে করতে নিম্ন স্বরে বলল, হাত ছাড়ুন, আমার কাছে যাচ্ছি। কল্প হাত তো ছাড়লই না, বরং আরেকটু নিবিড়ভাবে ধরল।
কাজের মহলের উৎসুক দৃষ্টিগুলো ঘুঙুরের অস্বস্তির বিরাট একটা জায়গা দখল করে নিল। এই মুহূর্তে কল্পের উপর তার অঢেল বিরক্তি নেমে আসছে, রাগ হচ্ছে, অভিমানগুলো কোথায় যেন হারিয়ে গেছে। এদিকে কল্প ঘুঙুরকে আগাগোড়া বিমুগ্ধ নজরে দেখল, সঙ্গে তার বিরক্তিমাখা বদনখানিও। কৃষ্ণকায় শাড়িটিতে তাকে বয়সের তুলনায় বেশি বড় বড় লাগছে, চোখ মুখের হাবভাবে আরও একটু পরিণত লাগছে, কণ্ঠের ভারী ভাবখানায় নিজস্ব সক্রিয়তা জানা দিচ্ছে। সব মিলিয়ে এক নতুন ঘুঙুরকে নতুন রূপে আবিষ্কার করছে সে। মনে মনে আকাশ কুসুম ভেবে ফেললেও মুখে প্রকাশ্যে নারাজ সে সরাসরি কণ্ঠ শক্ত রেখেই বলল, কোথাও যেতে হবে না, তুই আমার সঙ্গে যাবি। আপনার সঙ্গে কোথায় যাব? গেলেই দেখতে পাবি। ঘুঙুর ভ্রুদয়ের মাঝে কিঞ্চিত ভাঁজ ফেলে সন্দিগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল কল্পের দিকে। পরপর দৃঢ়তার সহিত বলল, কোথাও যাব না আমি, হাত ছাড়ুন। কল্পের অধরে ক্রূর হাসি দৃষ্টিতে খেলা করছে একরাশ প্রহেলিকা বলল, তোর মতামতের পরোয়া কে করেছে? বলা শেষ তো সঙ্গে সঙ্গে বিস্ময়াবহ ঘুঙুরকে কোনো কিছু বলার বিন্দুমাত্র সুযোগ না দিয়ে সকলের সামনে দিয়ে টেনে নিয়ে চলে গেল কল্প। পেছনে ফেলে গেল কতগুলো কৌতূহলী জেলাসি দৃষ্টি। তাদের মধ্যে ইলার ঈর্ষার পরিমাণ হয়তো একটু বেশিই ছিল। চঞ্চল ছটফটে ইলা চোখের সামনে সদ্য গড়ে ওঠা ক্রাশের সঙ্গে নিজের কাজিনকে সহ্য করতে না পেরে চরম মাত্রায় ঈর্ষায় জর্জরিত হয়ে উঠল। মুহূর্তেই চোখজোড়া টলমলে হলো। কোথায় নিচ্ছেন আমায়? ছেড়ে দিন। কোথাও যাব না আমি আপনার সঙ্গে। হাত ছাড়ুন বলছি। বাড়ি ভর্তি মেহমান, কেউ দেখলে কি ভাববে? নিজের মতো বকবক করেই চলল ঘুঙুর, কিন্তু সে কথার এক বিন্দু জবাব তার জন্য অবশিষ্ট ছিল না। বাকিটা সময় কল্প মৌখিক হলো না, শুধু শক্ত ভঙ্গিতে তাকে টেনে নিয়ে গেল বাড়ির পেছনের দিকটায়। জায়গাটা বেশ নিরিবিলি, বাড়ির পেছনে বলে সহজে কেউ আসে না, কিন্তু এই চক্ষু আড়াল করা আঙিনাতে কেউ যদি একবার পা রাখে নিশ্চিত বিমুগ্ধ হবে তার দৃষ্টি। ফুলে ফুলে সাজিয়ে কি ভীষণ সুন্দর একটি বাগান করা, না সরাসরি না দেখলে ধারণা করা অসম্ভব হবে। এই বাগানের মালিকানা ঘুঙুরের নিজেরই। আমির সাহেবের আবদার পূরণে বাড়ির পেছনের অংশটিকে এতটা প্রাণোচ্ছল করে তুলেছেন। বাড়ির সামনে থেকে সচরাচর বোঝার উপায় নেই পেছনটা এতটা শোভিত। ঠিক সেই হাজারো ফুলে সজ্জিত কাননের মধ্যভাগে এনে ফেলল কল্প তার মন কাননের নিজস্ব ফুলটিকে। ঘুঙুরকে বাগানের মধ্যে ছুঁড়ে দিয়ে কল্প তার হাত ছেড়ে দিল। এতটাই জোরে ছুঁড়েছে যে ঘুঙুর টালমাটাল পায়ে নিজেকে সামলেছে। ঠিকঠাক দাঁড়িয়ে তার দৃষ্টি শুরুতেই আটকে উঠল কল্পকে তার দিকে কেমন অস্বাভাবিক ভঙ্গিতে এগিয়ে আসতে দেখে। এই মুহূর্তে তার মনে হচ্ছে সে তার প্রেমিকের সামনে নয়, স্বয়ং বিপদের সম্মুখীন হয়ে আছে। কল্প এক পা করে এগোচ্ছে তো ঘুঙুর এক পা করে পেছাচ্ছে। এভাবেই চলল একটু সময়। সহসা কল্প কিভাবে যেন জোর কদমে এগিয়ে এক ঝটকায় ঘুঙুরকে টেনে তার বক্ষে এনে ফেলল। ঘটনাটা এতটাই দ্রুত ঘটল যে পুরোটা ঘুঙুরের মাথার উপর দিয়ে গেল। যখন বুঝলো কি হয়েছে তখন সে কল্পের শক্ত বাঁধন হতে মুক্ত হবার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে, কিন্তু ফলাফল শূন্য। তাকে আরও একটু নিবিড়ভাবে আঁকড়ে নিয়ে কল্প তার পেলব উদরে নিজের বলিষ্ঠ হাতখানা গলিয়ে দিল। শিউরে উঠল ঘুঙুর, চটপট বলল,